নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পিস বি আপন ইউ অল, পিস বি আপন ইউ অল, সকলের উপর সৃষ্টিকর্তার শান্তি বর্ষণ। আজকে ক্লাস এইটে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই কথাটা প্রথম অর্থই আমরা বুঝতে পারছি যে কোনো একটা বস্তুকে যদি আমরা স্পর্শ না করি, তারপরেও যদি সেই বস্তু বল প্রয়োগ করা হয় বস্তুকে, তাহলে সেটাই বোঝায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। অর্থাৎ আমরা একটা বস্তু আছে, আমাদের সামনে একটা বস্তু আছে, বস্তুটাকে আমরা বাইরে থেকে আঘাত করলাম বা টাচ করলাম, স্পর্শ করলাম, স্পর্শ করলে সে সরে যাবে, এটা স্পর্শ করার ফলে বল প্রয়োগ করলাম। কিন্তু স্পর্শ না করেও বল প্রয়োগ করা হয় বা এরকম কিছু কিছু ক্ষেত্র আমরা দেখতে পাই, সেটা নিয়ে আমাদের এখানে আলোচনা। তার নাম্বার ওয়ান, এক নাম্বার আমাদের অভিকর্ষ এবং মহাকর্ষ। এটা এমন একটা বল যেটা আমরা স্পর্শ ছাড়াই প্রয়োগ করি বা প্রয়োগ হয় বাস্তবে। আমরা জানি যে একটা পেনটাকে যদি এখান থেকে ছেড়ে দিই, সে নিচেই পড়বে। শুধু তাই নয়, গাছের পাতা, ফল এগুলো নিচেই পড়ে যায়, এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এই অভিকর্ষ মহাকর্ষ নিয়ে আমরা এই চ্যাপ্টার প্রথম আলোচনা করি। আর এখানে আমরা বলে রাখি যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তড়িৎচুম্বকীয় বল বা তাড়িতিক বল এবং মহাকর্ষ অভিকর্ষের সঙ্গে এই তাড়িতিক বল তড়িৎচুম্বকীয় বলটা সম্পর্কযুক্ত, একই রকমভাবে এরা সবাই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো আমাদের ক্লাস এইটের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলে প্রথমেই এই অভিকর্ষ মহাকর্ষ নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। তো অভিকর্ষ ও মহাকর্ষ সম্বন্ধে বলার আগে আমাদের সাধারণ জীবনে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাই বা যে প্রশ্নের সম্মুখীন আমরা হই, সেগুলো হলো গাছ থেকে পাতা, ফল, ফুল এগুলো পড়ে যায় মাটিতে, কিন্তু আকাশের চাঁদ ধপ করে মাটিতে পড়ে না, সূর্য ছিটকে এসে পড়ে না, রাত্রে তারারা ঝরে পড়ে না। এর কারণ কি? আমরা এই চ্যাপ্টার এই বিষয়টা আলোচনা করতে গিয়ে এই সম্বন্ধটা ভালো করে জানতে পারবো। প্রথম কথা, যে স্যার আইজ্যাক নিউটন এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের উপর গবেষণা করেন এবং তিনি অনেক তথ্য এবং সূত্রও দেন। তো দুটো বস্তু যদি এরকম পাশাপাশি রাখি, স্যার আইজ্যাক নিউটন বলছেন এই দুটো বস্তু তাদের পরস্পরকে আকর্ষণ করে। সাধারণভাবে আমরা আমাদের অনুভূতি দিয়ে এই আকর্ষণকে বুঝতে পারি না। আমরা দুটো চুম্বককে যদি পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারি যে তারা আকর্ষণ করে, কিন্তু এরকম চুম্বক নয় অচুম্বক পদার্থ বা সাধারণ কোনো পদার্থকে রাখলে আমরা পরস্পর আকর্ষণ করতে দেখি না। কিন্তু স্যার আইজ্যাক নিউটন বলছেন প্রতিটা বস্তুকে আকর্ষণ করে। আর এই আকর্ষণের ভিত্তিতে তিনি একটা সূত্র তৈরি করেছেন, সেই সূত্রটাকে মহাকর্ষ সূত্র বলা হয়। এর আগে আমাদের যেটা বলতে হবে, যে প্রথমেই আমি বলেছিলাম যে উপর থেকে গাছের ফল ঝরে গেলে, পাতা ঝরে গেলে মাটিতে পড়ে যায়, অর্থাৎ পৃথিবী ওই ফলকে আকর্ষণ করে নিচের দিকে টেনে নেয়। অর্থাৎ পৃথিবী তার পৃষ্ঠে থাকা এবং পৃষ্ঠের সংলগ্ন কিছু জায়গায় থাকা সব বস্তুকে নিজের দিকে টেনে নেয়, এটাকে বলা হয় অভিকর্ষ। আর এই রকম পৃথিবী যেমন নিজের দিকে টেনে নেয়, চাঁদও তার পৃষ্ঠে এবং তার নিকটে থাকা বস্তুকে নিজের দিকে টেনে নেয়, সেটাও অভিকর্ষ, চাঁদের অভিকর্ষ। এটা পৃথিবীর অভিকর্ষ। আর চাঁদ পৃথিবী তাও পরস্পরকে আকর্ষণ করে, সূর্য পৃথিবী এরাও পরস্পরকে আকর্ষণ করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তুকে আকর্ষণ করাকে বলা হয় মহাকর্ষ। যেমন আমি প্রথম বললাম এই দুটো বস্তু পরস্পরের দিকে আসে না, কিন্তু এদের মধ্যে আকর্ষণ বল আছে, যেটা একটু পরে আমরা বোঝাবো। তার সত্ত্বেও, আকর্ষণ বল থাকা সত্ত্বেও কেন এরা পরস্পরের দিকে আসে না, কিন্তু যে আকর্ষণ বল এদের মধ্যে কাজ করছে সেটা হলো মহাকর্ষ। আর পৃথিবীর সঙ্গে যে আকর্ষণ বল কাজ করছে সেটাও এক ধরনের মহাকর্ষ, কিন্তু আমরা তাকে অভিকর্ষ বলি, যে পৃথিবীর অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষ আসলে মহাকর্ষই।
এখন স্যার আইজ্যাক নিউটন বলছেন তার মহাকর্ষের সূত্রে আমাদের যে গাণিতিক রূপটা আগে আমরা লিখি, কারণ আমাদের সংজ্ঞার আগে গাণিতিক রূপটা যেটা স্যার আইজ্যাক নিউটন দিয়েছিলেন সেটা হলো F ইকুয়াল টু G ইনটু m1 m2 বাই d স্কয়ার, যেখানে একটা বস্তু যার ভর m1 আর একটা বস্তু যার ভর m2 আর এদের মধ্যে দূরত্ব d। যদি দুটো বিন্দু বস্তু ধরা হয় তাহলে তো দূরত্ব d, আর যদি একটু বড় বস্তু ধরা হয় তাহলে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্বটাকে আমরা d ধরব। যদি হয় তবে এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা F। আকর্ষণ বলে এই F এর মানটা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, F সমান G ইনটু m1 m2 বাই d স্কয়ার। তো এই সমীকরণটা তৈরি হয়েছে স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। সেই মহাকর্ষ সূত্রে স্যার আইজ্যাক নিউটন যেটা বলেছেন সেটা আমরা ভাষা দিয়ে এবার বলি, তাহলে আমরা বুঝতে পারবো এই জি এবং এগুলো সম্বন্ধে আরো স্পষ্ট ধারণা। তো স্যার আইজ্যাক নিউটন বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তু কণা তাদের এই কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে, কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। আর এই আকর্ষণের মান বস্তু দুটো ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এর ভর এবং এর ভর m1 m2 দুটোর গুণ করে যা হবে তার সঙ্গে সমানুপাতিক, এবং তাদের মধ্যে যে দূরত্ব আছে তার বর্গের ব্যস্তানুপাতিক। যদি আমাদের ক্লাস 8 এ সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্বন্ধে ধারণা নেই, তবু আমি একবার বলে দিই যে আমরা যখন এটাকে লিখি এইভাবে যে f সমানুপাতিক m1 m2 আর f সমানুপাতিক 1 বাই d স্কয়ার, দ্যাট ইজ d স্কয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক। এই দুটো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যদিও এটা ক্লাস 8 এ সমানুপাতিক ব্যাপারটা নেই, আমি একটু বলে দিলাম। মৌখিকভাবে যদি আমি বলি সূত্রটা এরকম: বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দুটো বস্তু কণা তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণের মান বস্তু কণার ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই সমানুপাতিক যখন তুলে দেওয়া হয় তারপর একটা সমান চিহ্ন দিয়ে ধ্রুবক, যে কোনো ধ্রুবক, সেটা কে হতে পারে, অন্য কিছু হতে পারে, এখানে জি নেওয়া হয়েছে। এই জি একটা কনস্ট্যান্ট ধ্রুবক, একে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, অর্থাৎ এই জি এর একটা নির্দিষ্ট মান, যে মানটা পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র সমস্ত জায়গায়, অর্থাৎ টোটাল ইউনিভার্সে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব জায়গায় এটা একই ধরা হয় এবং একই হয়। সেই জি এর মানটা জি এর এস আই মান, জি এর এস আই মান 6.67 বাই 10⁻11 নিউটন মিটার স্কয়ার বাই ডি স্কয়ার কেজি স্কয়ার। অর্থাৎ এই জি এর মান 6.67 ইনটু 10⁻11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার, অর্থাৎ এই মানটা সমস্ত জায়গায় একই, পৃথিবীতে হোক, চাঁদে হোক, সূর্যে হোক, নক্ষত্রে হোক, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গায় এক। আর সেই জন্যই একে সার্বজনীন অর্থাৎ ইউনিভার্সাল, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়, অর্থাৎ সব জায়গায় এর মান একই থাকে, পরিবর্তন হয় না। এই সূত্র থেকে, স্যার আইজ্যাক নিউটনের এই সূত্র থেকে আমরা অভিকর্ষ এবং মহাকর্ষ সম্বন্ধে খুব ভালো ধারণা পেয়ে থাকি। এই সূত্র থেকে আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে থাকি। সেটা কিভাবে আমরা পড়ে দেখাচ্ছি। এখন অভিকর্ষের মানটা আমরা একটু পড়ে দেখাচ্ছি। এখন যেটা আমরা বলবো যে পৃথিবী একটা বিশাল বড় বস্তু, এই পৃথিবীর উপরে থাকা দুটো বস্তু তাদেরকে পরস্পরের সঙ্গে আকর্ষণ করা সত্ত্বেও তারা পরস্পরের দিকে যায় না, পৃথিবীর দিকে যায়। এমনকি পৃথিবীর মধ্যে পড়ে যাওয়ার পরও
তারা পৃথিবীর মধ্যে থাকে কিন্তু পরস্পর যায় না। যেমন আমরা দেখতে পাই দুটো পেনকে যদি নিচে রেখে দিই তারা একই অবস্থানে থাকে, আকর্ষণ করে নিজের দিকে যায় না। তাহলে স্যার আইজাক নিউটন তার মহাকর্ষ সূত্রে বলছেন সবাইকে আকর্ষণ করে। তো এটার কি ব্যাখ্যা? এটা এরকম একটা, আমি যদি কল্পনা করতে বলি সবাইকে, যে সবাই আমরা একবার কল্পনা করি যে এই টোটাল দেওয়ালটা একটা ম্যাগনেট বা চুম্বকে। এখন আমার হাতে দুটো ছোট ছোট চুম্বক নিলাম, কল্পনায় আমরা দুটো ছোট ছোট চুম্বক নিলাম। এই দুটো চুম্বককে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে দেখতে পাবো দুটো চুম্বক পরস্পরকে আকর্ষণ করে থেকে যাচ্ছে। কিন্তু যদি এই দেওয়ালটা একটা বিশাল বড় চুম্বক হয় আর এই দুটো চুম্বককে পরপর একটা এর মধ্যে দিই, এরা সেট করে এখানে লেগে যাবে। আর এটাও যদি একটা চুম্বক হয় একটা এর মধ্যে দিই, এটাও সেট করে এখানে লেগে যাবে। কিন্তু এদের কাছে আনলেও কিন্তু কেউ নিজেদের কাছে আসবে না। তার কারণ কি? তার কারণ আমরা এটা উপলব্ধি করতে পারি যেটা একটা যেহেতু বিশাল বড় চুম্বক, একে খুব বেশি বল দিয়ে টানছে, আবার একেও খুব বেশি বল দিয়ে টানছে। এরা নিজেদের মধ্যে যত বল দিয়ে টানছে ততটা যথেষ্ট নয় এদেরকে কাছে আনতে। অর্থাৎ এদের টানা বলের চাইতে এই বড় দেওয়ালের সঙ্গে এদের টানা বলটা যদি খুব বেশি হয় তাহলে এরা নিজেদেরকে পরস্পরের কাছে আনতে পারবে না। ঠিক পৃথিবীর ক্ষেত্রে ঘটনাটা ওরকমই ঘটে কি না, পৃথিবী এবং এই বস্তু এদের মধ্যে দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধ। আর একটা বস্তু যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে উপরে রাখলেও তারা পরস্পরের দিকে না গিয়ে পৃথিবীর দিকে যায় এবং পৃথিবীতে যাওয়ার পরও তারা একই অবস্থানে থাকে। কেন? এদের মধ্যে ব্যাসার্ধ আর। যেমন দূরত্ব বেশি, পৃথিবীর আয়তন বিশাল। এই আয়তনের সঙ্গে যদি আমরা ভরটা ভাবি, এর ভরটাও খুব বেশি। এখন উপরে থাকা একটা বস্তু যদি 1 কেজি ভরের কোনো বস্তু থাকে আর এখানেও যদি 1 কেজি ভরের কোনো বস্তু থাকে আর 1 মিটার দূরত্বের মধ্যে তাদেরকে রাখি, তাহলে এরা মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী কিছু বল প্রয়োগ করে পরস্পরের সঙ্গে। সেটা ধরা গেল F1, অর্থাৎ এরা দুজনকে F1 বল দিয়ে টানছে। আর একে পৃথিবী টানছে F2 বল দিয়ে। অর্থাৎ এই বস্তুর সাপেক্ষে যদি আমরা চিন্তা করি যে এই বস্তু একে F1 বল দিয়ে নিচের দিকে টানছে আর পৃথিবী এই বস্তুকে F2 বল দিয়ে টানছে। এখন যদি দুটো বলই সমান হয় তাহলে এই বস্তু এর দিকেও যাবে না, এর দিকেও যাবে না। আর যদি এই F2 বলটা বেশি হয় তাহলে অবশ্যই এর দিকে যাবে, পৃথিবীর দিকে যাবে। তো পরীক্ষা করে দেখা যায় এবং ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই যে F2 greater than F1, অর্থাৎ F2 মানটা অনেক গুণ, বহু গুণ বেশি F1 এর চাইতে। অর্থাৎ একটা ছোট বস্তু আর একটা ছোট বস্তুকে, এই দুটো বস্তুকে যে পরিমাণ মহাকর্ষ বল দিয়ে টানে সেই মানটা পৃথিবীর টানা মানের চাইতে অনেক গুণ কম। অর্থাৎ পৃথিবীর টানা মানটা বহু গুণ বেশি, যে কারণে পৃথিবীর আকর্ষণকে উপেক্ষা করে এরা পরস্পরের দিকে আসতে পারে না। কিন্তু এরা পরস্পরকে আকর্ষণ করে, ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন দিয়ে এটা পাওয়া। তো এই কারণে পৃথিবীর মধ্যে থাকা কোনো বস্তু পরস্পরের ঠোকাঠুকি হয় না আর পৃথিবীর মধ্যে থাকা কোনো বস্তু পরস্পরের দিকে চলেও আসে না। পৃথিবী বেশি বল দিয়ে টানে বলে এটা আমরা বুঝতে পারব। তো এখন যেটা আমি বলবো যে কোনো বস্তুর ওজন এবং অভিকর্ষজ ত্বরণ সম্বন্ধে আমরা ওই একইভাবে একটা পৃথিবী কল্পনা করছি আর তার উপর থাকা একটা বস্তু যার ওজন m ধরলাম, যেখানে পৃথিবীর ওজন ক্যাপিটাল M কল্পনা করছি। এখন কোনো বস্তুকে আমরা যদি হাতে দিয়ে ধরি তাহলে সেই বস্তুটা আমার হাতের উপর ওজন দেয় বা চাপ দেয়, যেটাকে আমরা ওজন বলি। হাতের মধ্যে কোনো বস্তু থাকলে আমরা সেটাকে ওজন বলি যখন চাপ দেয় নিচের দিকে। তো এই চাপের কারণই হচ্ছে পৃথিবী একে টানছে বল দিয়ে, মহাকর্ষ বল দিয়ে। তো আমরা জানি নিউটনের সেকেন্ড ল অফ মোশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কোনো বস্তু যদি গতিশীল থাকে তার উপর প্রযুক্ত বল দিয়ে যে সমীকরণ পাই আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন, মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে F সমান ma, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে বস্তুর ভর, a হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। কোনো বস্তুর উপর ত্বরণ এবং ভরের গুণফল দিয়ে বলকে প্রকাশ করা হয়। আবার মহাকর্ষ সূত্র, নিউটনেরই মহাকর্ষ সূত্র বলছে যে F সমান m1 m2 বাই d স্কয়ার, যেখানে আমরা লিখতে পারি F সমান m1 দ্যাট ইজ m, m2 দ্যাট ইজ পৃথিবীর ভর,
ক্যাপিটাল এম বাই ডি স্কয়ার। এখানে বস্তুটা যদি পৃথিবীর উপরে থাকে তাহলে আমরা এই পৃথিবী থেকে এর ব্যাসার্ধ আরটাকে ডি ধরব, তাই এখানে আর স্কয়ার। অর্থাৎ এই বস্তু উপর থেকে যদি আমরা ছেড়ে দিই সে নিচের দিকে পড়বে এবং পড়ার সময় একটা ত্বরণ থাকবে, সেই ত্বরণটা নিউটনের সূত্র অনুযায়ী F সমান ma, আবার নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এর প্রযুক্ত বলের মানটা হয় m বাই r স্কয়ার। তাহলে দুটোই যেহেতু একই বলকে প্রকাশ করছি আমরা ইকুয়ালিটি করে দিতে পারি, দুটো ইকুয়াল করে দিলাম, তাহলে f এর বদলে ওটা লিখে দিলাম, তাহলে আমরা হবে লিখতে পারি যে m ক্যাপিটাল M বাই r স্কয়ার সমান m স্কয়ার। দুদিকে m ভ্যানিশ, ক্যাপিটাল M বাই r স্কয়ার সমান, সরি এখানটা স্কয়ার নয়, এটা টিক চিহ্ন দিয়েছিলাম a, অর্থাৎ a সমান এখানে একটা g দেওয়া হয়নি, ঠিক আছে, এখানে একটা g দেওয়া হয়নি, a সমান gm বাই r স্কয়ার। অর্থাৎ এই ত্বরণটা কোনো বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দিই সে নিচের দিকে বল প্রয়োগ করে, সেটাকে ওজন বলি, আর ওকে ছেড়ে দিলে নিচের দিকে পড়তে থাকে এবং একটা ত্বরণ সৃষ্টি হয়। সেই ত্বরণটা আমরা যদি অভিকর্ষের প্রভাবে ত্বরণটা তৈরি হয় বলে এই এটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করি। স্মল ডি দিয়ে যদি জি দিয়ে ডিনোট করি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাই সেটা হলো g equals to capital G m by r স্কয়ার। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এখন এর মধ্যে কিন্তু এই বস্তুর ভরটা নেই, তার মানে বোঝা যাচ্ছে যদি এর বদলে যদি আমরা একটা বড় বস্তু নিই তাহলে তার যা জি হবে ছোট বস্তু নিলেও তাই জি হবে। বড় বস্তুর ক্ষেত্রে যদি আমরা বড় বস্তু নিই m2, তার যা ত্বরণ হবে ছোট বস্তুর ক্ষেত্রেও ত্বরণ তাই হবে। এইখান থেকে গ্যালিলিও একটা নতুন সূত্র, পতনশীলের সূত্র আবিষ্কার করেন। তিনি পরীক্ষা করেও দেখান যে উপর থেকে দুটো বস্তুকে, হালকা এবং ভারী দুটো বস্তুকে যদি ফেলে দিই তাহলে ভারী এবং হালকা একই সময় নিচে নামে। এর আগে বিজ্ঞানীরা ভাবতেন যে ভারী বস্তু এবং হালকা বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে হয়তো ভারী বস্তুটা নিচে নামবে আগে এবং হালকা বস্তু পরে নামবে, কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও পরীক্ষা করে দেখালেন যে হালকা এবং ভারী সমস্ত বস্তুই উপর থেকে সমান দ্রুততায় নিচে নামে এবং তিনি পতনশীল বস্তুর সূত্র তৈরি করেছেন। আমি এটা পরটাই যাব পতনশীল বস্তুর সূত্রে। তো এখন আমি যেটা বলি যে এই জি এর মান কোনো বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বস্তুর অভিকর্ষজ ত্বরণ তার ভরের উপর নির্ভর করে না, শুধু পৃথিবীর ভর, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। এ থেকে এটা বোঝা যায় যে হালকা ভারী সমস্ত বস্তু একই সঙ্গে নিচে নামে এবং সমস্ত বস্তুর ত্বরণ একই হয়। আর এই জি এর মান, এই জি স্মল জি অভিকর্ষজ ত্বরণ, এই স্মল জি এর মান 9.8 নিউটন পার মিটার স্কয়ার। অর্থাৎ এর মানে হলো যে 1 কেজি বস্তু পৃথিবী 9.8 নিউটন দিয়ে তার নিজের দিকে টানে। 1 কেজি বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে নিজের দিকে টানে। যদি এটা আমরা নিউটনটাকে ডাইন করি তাহলে 981 ডাইন বল দিয়ে নিজের দিকে টানে। তো গেল অভিকর্ষজ ত্বরণের ঘটনা। এখন আমরা চলে যাব যে পতনশীল বস্তু, যেটা গ্যালিলিও বলেছেন সেই পতনশীল বস্তুর ঘটনায়। বিজ্ঞানী গ্যালিলিও প্রথম প্রমাণ করে দেন যে ভারী এবং হালকা বস্তু দুটোকে উপর থেকে সমান উচ্চতা থেকে ফেলা হলে, একটা ভারী এবং একটা হালকা বস্তুকে সমান উচ্চতা থেকে ফেলা হলে বাধাহীনভাবে ওরা একই সময়ে নিচেই পড়ে। কোনো একটা নির্দিষ্ট সময়ে ভারী বস্তু যেখানে থাকে হালকা বস্তু সেখানে থাকে, একই সময়ে নিচেই পড়ে।
এর উপর ভিত্তি করে তিনি একটা তিনটে সূত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার মর্মার্থটা আমি এখানে বলবো। হ্যাঁ, তার আগে একটু বলে দিই যে এইটা প্রমাণ করার জন্য কথিত আছে যে বড় উচ্চ পিসার মিনার থেকে একটা ভারী এবং একটা হালকা বস্তুকে ফেলে তিনি অবাক করে দিয়েছিলেন মানুষদের যে দুটো একই সঙ্গে নিচে কিভাবে পড়ছে। শুধু তাই নয়, তিনি গিনি আর পালকের পরীক্ষাও করেছেন। একটা বদ্ধ কাঁচের নলের মধ্যে বায়ু যাতে নিষ্কাশন করা যায় তার জন্য পাম্পের ব্যবস্থা আছে। সেই কাঁচের নলে একটা গিনি আর একটা পালক, একটা গিনি আর পালককে উপর অবস্থান বাধাহীনভাবে ফেলে দিলে দেখতে পাওয়া যায় সমান সময়ে তারা নিচে নামে। এটা দিয়েও প্রমাণ করা যায় যে ভারী এবং হালকা বস্তু নিচে একই সময়ে নামে। তো এর থেকে বিজ্ঞানী গ্যালিলিও যে সূত্র তিনটে পতনশীল বস্তু সূত্র তিনটি লিখলেন, সেটা নাম্বার 1, সমস্ত বস্তু বাধাহীনভাবে অবাধে পতনকালে সমান দ্রুততায় নিচে নামে। Falling freely from rest, all bodies fall with equal rapidity. কেমন না, 1 নম্বর সূত্র বলছে সমস্ত বস্তু হালকা হোক আর ভারী হোক বাধাহীনভাবে যদি পড়তে দিই তাহলে সমান উচ্চতা থেকে সমান দ্রুততায় নিচে নামে। হালকা ভারী সমস্ত বস্তুই সমান উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়ে সমান দ্রুততায় নিচে নামে। নাম্বার 2, সমান উচ্চতা থেকে দুটো বস্তুকে বাধাহীনভাবে পড়তে দিলে তারা সমান সময়ে অর্থাৎ টি সময়ের মধ্যে সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দূরত্ব বাড়ে। অর্থাৎ প্রথম t1 সময়ে যদি এতটা যায়, দ্বিতীয় t1 সময়ে ওই একই পরিমাণ যায় না, বেশি যায়, কিন্তু এ যতটা বেশি যায় এও কিন্তু দ্বিতীয় t1 সময়ে এ যতটা বেশি যায় এও ততটা বেশি যায়। এটা সমান না, কিন্তু এ যতটা বৃদ্ধি পাবে ততটা বৃদ্ধি পাবে। অর্থাৎ সমান সময়ের অবকাশে তাদের দূরত্ব বৃদ্ধি পায়। আর নাম্বার 3, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বেগও বৃদ্ধি পায়। অর্থাৎ এই বস্তুগুলোর প্রথমে v0 হয়, পরে বেগটা u1 u2 বেগ বৃদ্ধি পায় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাদের বেগও বৃদ্ধি পায়। তাহলে টোটাল আমরা যেটা পেলাম স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের মধ্যে আমরা টোটাল পেলাম যে মহাকর্ষ এবং অভিকর্ষ, সেখানে তার সংজ্ঞা, গাণিতিক রূপ, মহাকর্ষ অভিকর্ষের প্রভাবে কিছু ঘটনা এবং পতনশীল বস্তুর সূত্র। তো আজকে আমরা এই পর্যন্ত এই ক্লাসটা রাখলাম। আর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের বাকি অংশটা আমরা পরের দিন আর একটা ভিডিওতে দেখাবো।